কি ব্যাপার? পয়সা কেন দিচ্ছ না এখনো তুমি আমাকে? আরে না থাকলে কোথা থেকে দেবো? যখন জোগাড় হবে ঠিক পাঠিয়ে দেবো। 3 মাস ধরে একই কথা বলছো। এইসব শুনে শুনে আমার ঘর চলছে না। তবে কি খালি পেটে শুস নাকি ওই বসন্তের সাথে? ও তোর সংসার চালাতে পারে না? এই দিনেশ, শেষবার বলছি আমি, বসন্ত তার সম্পর্কে একটা কথা বললে তাহলে পুলিশের কাছে যাব আমি। তুই জাহান্নামে যা, কিন্তু এখানে দাঁড়িয়ে চেঁচাস না, বুঝেছিস? তাহলে তুমিও এটা বুঝে নাও, এই পয়সাটা আমার অধিকারের, ভিক্ষা চাইছি না আমি। যদি আজ আমি এই টাকা না পাই না, তাহলে পুলিশ আসবে তোমার কাছে। এ নাপিত, হ্যাঁ স্যার। আরে তাড়াতাড়ি করো, না হলে দাঁড়িয়ে আবার বেরিয়ে আসবে। টুরিস্টের সিজন, প্রত্যেক মিনিটটাই দামি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার। শাবাশ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। কিরে সবিতা, এখন তোর গ্রাহকের সামনে আমিও শুরু করি নাকি তামাশা? পয়সা দেওয়ার হিম্মত তো নেই, এদিকে হুমকি দিচ্ছ আমাকে। টাকা তো আমি নিয়েই এসেছি, কিন্তু এর থেকে 1 টাকাও তোকে দেবো না। যা পারিস করগে যা। এই দিনেশ, তোকে সাবধান করেছিলাম না সবিতাকে বিরক্ত করবি না? তোকে বলেছিলাম না বারবার? আবার জেলের হাওয়া খেতে ইচ্ছে হয়েছে নাকি? বসন্তবাবু, আপনি ঠিক করছেন না কিন্তু। আমার কথা ছাড়, তুই নিজের দোষটা আগে দেখ। তোদের ডিভোর্সের সময় কোর্ট তোদের অর্ডার দিয়েছিল, ও সারা মাসের যা সংসার খরচ তাই তোকে দিতে হবে, আর সময়ই দিতে হবে। দিয়েছিল কি না? খুব চিন্তা তো আপনার সবিতার জন্য। আরে বউ আমার ছিল, টাকা আমার দেওয়ার কথা ছিল, যা কিছুই হয়েছে আমাদের দুজনের ব্যাপার। তাহলে আপনি এতে নাক গলাচ্ছেন কেন? কিছু চলছে নাকি দুজনের মধ্যে? হ্যাঁ দেখো দিনেশ, মুখ বন্ধ রাখো। আমাকে আজে বাজে যা পারো বলো, আমি শুনিনি। কিন্তু বসন্ত তাকে আজে বাজে বললে আমি কিন্তু শুনবো না, বুঝেছো তুমি? দেখ দিনেশ, সবিতা আমার প্লে জোনে কাজ করে, আমাকে শ্রদ্ধা করে, আর আমি ওর শুভাকাঙ্ক্ষী, বুঝেছিস? তুই বারবার এখানে আসবি, চিৎকার করবি, এতে কি হবে? আর এর জীবনটা নষ্ট করে তোর জীবনটা তো আর শুধরে যাবে না। প্রত্যেক মাসে যেটা একে দেবার চুপচাপ দিয়ে দে। আর শোন, সবিতার থেকে দূরে থাক, আমি শেষবারের মতো তোকে বলে দিলাম। আরে ভাই, তুই ব্যাপারটা ছাড় না, মাথা থেকে বার কর না মেয়েটাকে। শ্রীকান্ত, আমি ওকে অনেকদিন আগে মাথা থেকে বার করে দিয়েছি, কিন্তু ও আমার থেকে পয়সা বার করতে গিয়ে আমার মাথা খারাপ করে দেয়। এক তো আমার বাচ্চাকে কেড়ে নিল, তার উপরে বসন্তবাবু, সে আবার আরেক গেম খেলছে, কাঠি করছে। তুই এখানে থাকিস তো, সেই জন্য তোর এত দুর্দশা। আমি বলছি শোন, তুই মহাবালেশ্বর থেকে অন্য কোথাও চলে যা, ওইখানে নয়তো পুনেতে কাজ শুরু কর। কতদিনের খুঁজবে তোকে? এই বসন্তবাবু কিন্তু কম বড় চ্যাপ্টার নয়। তুই জানিস, নিজের বউকে ওখানে বম্বেতে বসিয়ে রেখেছে, আর এখানে এসে আমার বউয়ের সাথে মস্তি করছে শালা। আরে ও আরো 4টে লোকের বউকে সামলাতে পারবে, হজমও করতে পারবে, তুই ওর কিচ্ছু করতে পারবি না রে ভাই। পয়সাতে অনেক ক্ষমতা রে ভাই। টাকা কি স্বর্গে নিয়ে যাবে? নরকে পচবে শালা। আমার জীবন নষ্ট করেছে তো, দেখে নিস একদিন ওরও নম্বর আসবে, আর ও এমন কুকুরের মতো মরবে যে পুরো মহাবালেশ্বর মনে রাখবে ওকে। মহাবালেশ্বর, মহারাষ্ট্র। হানিমুনের জন্য প্রসিদ্ধ এই সুন্দর জায়গায় বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া দম্পতি দীনেশ আর সবিতা প্রায়শই খোরপোশের জন্য লড়াই করেন। মহাবালেশ্বর বাজারে একটা সেলুনের দোকানের মালিক দীনেশের রাগ পাশের একটা প্লে জোনের মালিক বসন্তের উপর দিন দিন বেড়েই চলেছিল। সবিতা বসন্তের প্লে জোনে চাকরি করত। দীনেশের সন্দেহ ছিল যে সবিতা আর বসন্তের ভিতর শুধু সহানুভূতি আর সাহায্যের সম্পর্ক নয়, বরং আরো বেশি কিছু আছে। রিয়েল এস্টেটের ব্যবসা করা এই বসন্তের কাছে যদিও শত্রুর কোনো কমতি ছিল না। তারপর একদিন এলো যেদিন প্রতিদিনের মতো বসন্ত তার দোকান বন্ধ করে বাড়ি যেতে তৈরি হচ্ছিল, আর শত্রু সম্পূর্ণ তৈরি হয়ে তার দরজায় কড়া নাড়তে পৌঁছে গেল। এখন প্রশ্ন হলো যে কে ছিল এই শত্রু, আর তার সাথে কেন ছিল তার শত্রুতা। ঘরের মেরামত করেছিলাম, তার পেমেন্ট আজই করেছি। বার কর। 1 মিনিট, এই শুধু আছে। এই কি দিচ্ছিস? আরে হাট শিয়ানা কোথাকার। চল সাইডে যা, সাইডে যা। পাশে দেখ। আরে শালার কাছে তো দেখছি কিছুই নেই।
এই ও টাকা পয়সা কোথায় রাখে? তাড়াতাড়ি বল, না হলে বলার অবস্থা থাকবি না। বল। যা কিছু আছে সব এখানেই আছে, আর এটাই সত্যি। দুজনকে ভেতরে নিয়ে চলো, এবার আমাদের স্টাইলে এদেরকে জিজ্ঞেস করবো। চল 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 ছেড়ে দাও। এ, যদি চেঁচাস না তাহলে নাড়ি বুড়ি বার করে দেবো একেবারে। চুপ। আরে শিগগিরই বাঁধ, বাঁধ, হাত পা বাঁধ, হাত পা বাঁধ, বাঁধ ভালো করে শালা। হ্যাঁ, ওকে বন্ধ করে দে। চল, বল টাকা কোথায় রেখেছিস? টাকা নেই, আমি সত্যি বলছি, দিব্যি করে বলছি। এই আলমারির ভেতরটা দেখ তো। সালা, এত টাকা আর বলে কিনা টাকা নেই। পুরো আলমারি দেখ। কম করে 3-4 লাখ টাকা তো হবেই হবে। আর এই দেখ কত টাকার গয়না লুকিয়ে রেখেছে শালা। কি রে? মিথ্যে কথা বলেছিস আমাদেরকে, বেকার আমাদেরকে দিয়ে এতটা খাটালি। তোমরা যা চেয়েছিলে তা তো পেয়ে গেছে, তাই না? এবার আমি ছেড়ে দাও, এবার আমি ছেড়ে দাও। বসন্ত দা, বাঁচাও, বাঁচাও, কেউ আছো? বাঁচাও, বসন্ত দা। বসন্ত দা। স্যার, ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছে ওই লোকগুলো। লোকটাকে মেরে দিয়েছে, কিন্তু মেয়েটাকে কিছু করেনি। কি হলো? ওরা কারা ছিল? কি করে হলো এসব? সাহেব, আমরা প্লে জোন বন্ধ করতে যাচ্ছিলাম। এই 1,500 টাকা রাখলাম ক্যাশ বক্সে, ছোটখাটো খরচের জন্য। না না, প্রয়োজন ছিল না। দরকার সবসময় পড়ে প্রত্যেকের। দুর্গেশ কবে আসছে? এন্ট্রান্স এক্সামের জন্য গেছে, পরশুদিন চলে আসবে। আমি কাল মুম্বাই যাচ্ছি। ওই পুকুরের পাশে জমিটা ছিল না, ওটার খদ্দের পেয়ে গেছি, এই মাসে বিক্রি হয়ে যাবে। প্লে জোন তো বন্ধ হয়ে গেছে এই সময়। আমি বারণ করে দিচ্ছি। চল। কে? চুপ। তোমরা একদম চুপ। বেশি কথা বলবি না। কে তোমরা? যত টাকা আছে সব বার কর। এই আছে। চল, 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 চল। ছেড়ে দাও বলছি। বাঁধ, 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 একে শিগগিরই বাঁধ। কত কিছু। বসন্ত বাবুকে গুলি মারলো, কিন্তু তোমায় মারার জন্য ফিরে আসেনি। না সাহেব, আমি প্রথমে গুলি চালানোর শব্দ শুনেছি, তারপর গাড়ি চলে যাওয়ার আওয়াজ। তো তুমি চেঁচাওনি? নিজেকে খুললে কখন? আমার মুখে কাপড় বাঁধা ছিল সাহেব, কিন্তু কাপড় খুলে যেই চেঁচাতে যাব তখনই গুলি চালানোর আওয়াজ শুনলাম। ভয় পেয়ে গেছিলাম সাহেব। তারপর গাড়ি চালানোর আওয়াজ শুনলাম, তারপরে আমি নিজের বুক থেকে কাপড় খুললাম। দুর্গেশকে? আমার ছেলে স্যার। স্যার সাঁতারাতে গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর টেস্টের জন্য, 11 ক্লাসে পড়ে। দুর্গেশ, এ তোমার প্রথম স্বামী দীনেশের ছেলে, যার মার্কেটে একটা সেলুন আছে। হ্যাঁ সাহেব, দীনেশই দুর্গেশের বাবা। আচ্ছা, যখন গাড়ি বাইরে দাঁড়ালো তুমি কি ওটা দেখেছিলে? না সাহেব। ওটার নাম্বার মনে আছে? না, কিন্তু M802। আর হ্যাঁ, সাদা রঙের অ্যাম্বাসেডর ছিল। সাদা রঙের অ্যাম্বাসেডর। আমরে, হ্যাঁ স্যার।
সব চৌকিতে মেসেজ পাঠাও, হোয়াইট কালারের অ্যাম্বাসেডর MH02 রেজিস্ট্রেশন। এটা অবশ্যই মুম্বাইয়ের গাড়ি হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, বসন্তবাবু স্ত্রী মুম্বাইতে, আপনি ওনাকে ইনফর্ম করেছেন? হ্যাঁ সাহেব, আমি ওনাকে ফোন করে দিয়েছি। আমরে লাশটা পোস্টমর্টমে পাঠাও। আর আমার এই মহিলা সবিতা, এর স্বামী দীনেশ আর বসন্তবাবু স্ত্রী, তিনজনকেই থানাতে চাই। পেয়ে যাবেন স্যার। তিনটে গুলি বডি থেকে পাওয়া গেছে। তিনটে গুলি খুব ক্লোজ রেঞ্জ থেকে ছোড়া হয়েছে, এই ধরুন 1-2 ফুট দূর থেকে। আর একটা গুলি বুক চিরে চলে গেছে, আর সঙ্গে সঙ্গে মৃত্যু। ভুল করে ফায়ারিং হয়নি ডক্টর, একটা গুলি সোজা বুকে লেগেছে। মতলবটা সাফ, এই ফায়ারিং মার্ডারের জন্যই করা হয়েছে। কিন্তু এটা হতে পারে প্রথম গুলিটা ভুল করে চালিয়েছে, আর বাকি গুলি দুটো ভুলটাকে চাপা দেওয়ার জন্য চালানো হয়েছে। হতে পারে ডক্টর, কিন্তু একটা কথা আমার মাথায় এখনো পর্যন্ত আসেনি যে সবিতাকে কেন মারলো না, শুধু বসন্তকে টার্গেট করলো কেন? স্যার, সব জায়গাতেই তো রেড অ্যালার্ট করা আছে, কিন্তু ওই হোয়াইট অ্যাম্বাসেডারটার কোনো খোঁজ নেই। আর হ্যাঁ স্যার, সব মিলিয়ে 3 লাখ টাকা ক্যাশ আর 3.25 লাখ টাকার গয়না চুরি হয়েছে। চোরেদের মুখ ঢাকা ছিল আর চুরিটাও হয়েছে, তারপরও জেনে শুনে বসন্তবাবুকে মারা হলো কেন? আমার তো এই মহিলা সবিতার উপরই সন্দেহ হচ্ছে। বসন্তর বউ মুম্বাই থেকে চলে এসছে এখানে, থানায় ওয়েট করছে। গীতা সাবনিস, বসন্ত কুমার সাবনিসের ধর্মপত্নী। আপনি মুম্বাইয়ের মুলান্ড এলাকাতে কোচিং ক্লাস চালান। হ্যাঁ, গীতা কোচিং সেন্টার। আপনি কি জানতেন এখানে একজন মহিলা ছিল, সবিতা? ওই আমাকে ফোন করে বলেছে ও এনার এমপ্লয়ি ছিল। ওই প্লেজনেই থাকতো? উনি আমাদের প্লে জোনের ভেতরেই কিছু অ্যাডিশনাল ঘর বানিয়েছিলেন। সবিতা তার স্বামীকে ছেড়ে দিয়েছিল। এনার ওর ওপর খুব দয়া ছিল, আর চাকরির সাথে সাথে ওকে থাকার জায়গাও দিয়েছিল। দুজনের মধ্যে কি কোনো অ্যাফেয়ার বা? না স্যার, আমার স্বামী খুব বিশ্বাসী ছিল। আসলে সবিতা বিশ্বাসী ছিল? কোন কোন দিক থেকে? সবিতার হাত থাকতে পারে এই মার্ডার আর চুরিতে। আমি জানি না, কিন্তু আমার মনে হয় না হতে পারে। আরে ইন্সপেক্টর স্যার, আসুন স্যার, আসুন, এখানে বসুন। হ্যাঁ, বসুন স্যার। খুব খুশি তো? হ্যাঁ, তো রাস্তার কাঁটা উপড়ে গেছে। আমি ঠিক জানতাম স্যার যে আপনারা আমাকেই সন্দেহ করবেন। ছোটবাবুকে জিজ্ঞাসা করুন, আপনি রাত্রি 2:30টার সময় এসেছিলেন আমার বাড়িতে জিজ্ঞাসা করতে। আমি পাঠিয়েছিলাম ওকে। শুনলাম যে গভীর নিদ্রায় মগ্ন ছিলিস। হ্যাঁ স্যার, ওই একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা, সুপারি লেনে বলাও, মার্ডারের পর শুতে পারে না। তুই কি করে শুয়েছিলিস? স্যার, এই খুঁড়ের দিব্যি খেয়ে বলছি, আমি বসন্তবাবুকে মারিনি। কিন্তু হ্যাঁ, গত 2 বছর ধরে কম করে 200 বার এটা মনে এসেছিল যে শালাকে মেরেই ফেলবো। বসন্তবাবু আমার বউকে কেড়ে নিয়েছিল, আমার বাচ্চাকে কেড়ে নিয়েছিল, সবকিছু ছিনিয়ে নিয়েছিল স্যার। খুব শান্তি পেয়েছি আমি ওর মরার খবর পেয়ে। কেউ তো হিম্মত দেখিয়েছে, ওকে সেলাম করি স্যার যে আমার কাজটা করে দিয়েছে। সালা, অ্যাক্টিং করছিস তুই? সেলুন চালানোর আগে কোনো নট্য কোম্পানিতে কাজ করতিস তুই? স্যার, তামাশা তো বসন্তবাবু আমার জীবনের বানিয়ে দিয়েছিল স্যার। সেই জন্য তুই আমাদের ভুল বোঝাচ্ছিস। আগায় বসে গোড়া কাটার চেষ্টা করিস না, আমার নজর রইল তোর ওপর। যেদিন ধরতে পারবো না, পুরো ফেঁসে যাবি। আগায় বসে গোড়া কাটার চেষ্টা করিস না, আমার নজর রইল তোর ওপর। যেদিন ধরতে পারবো না, পুরো ফেঁসে যাবি। বডি হ্যান্ড ওভার করেছ স্ত্রীকে? আমরাও শুরু করি। আমরে সবিতাকে ওঠাও। হ্যাঁ স্যার। তো 3 জনের মুখ ঢাকা ছিল। হ্যাঁ সাহেব। কত আর কি কি তোমার জন্য রেখে গেছে বসন্তবাবু? সাহেব, আমি ওনার প্লে জোনে কাজ করতাম, মাসের মাইনে দিতেন, ব্যাস। বসন্তকে মারলো, তোমাকে ছাড়লো, এটা কেন? এটা আমি কি করে জানবো সাহেব? তুমি মারিয়েছো বসন্তকে, তো কেন জানো না? এটা এটা আপনি কি বলছেন সাহেব? আমি এটা বলছি যে তুমি আর তোমার স্বামী দীনেশ মিলে ষড়যন্ত্র করেছো বসন্তর টাকা সরাবার জন্য। প্রথমে ডিভোর্সের ড্রামা, তারপরে মিথ্যে মিথ্যে ঝগড়া, বলির পাঁঠা বানিয়েছো বসন্তকে, তারপর খতম করেছো। না সাহেব, আপনারা এই ধরনের ব্যাপার ভাবছেনই বা কি করে? বসন্ত দা খুব ভালো মানুষ ছিলেন,
আমার বড় দাদার মতো দিনেশ আমাকে আর আমার ছেলেকে ছেড়েই দিয়েছিল মরে যাবার জন্য। কিন্তু বসন্তদা আশ্রয় দিয়েছিলেন, আমাকে চাকরি দিয়েছিলেন, উনি আমাদের সবকিছু দিয়েছিলেন যা আমাদের দরকার ছিল, আমাদেরকে পথে নামার থেকে বাঁচিয়েছিলেন। আমি আমি এরকম মানুষকে মারার কথা ভাববো কি করে সাহেব? সত্যি স্যার, এলাকার সব দাগি আসামিদের রাউন্ড আপ করেছি, ভালো করে জিজ্ঞাসাবাদ করেছি, কিছু পাওয়া যাচ্ছে না স্যার। স্যার, এই বসন্তদা অনেক ঝামেলা পুষে রেখেছিল। 15টা জমির ডিলিং চলছিল ওর। অনেকের সাথে হেভি খাড়াখাড়ি ছিল স্যার। লোকগুলো কারা? নাম বলার জন্য পয়সা দিই তোকে? না স্যার, পাকা খবর না থাকলে আমরা খুচরেরা কারো নাম নিই না, দিব্যি খেয়ে বলছি। আর বসন্তদার শত্রুতা নেতাদের সঙ্গে আর বিল্ডার্সদের সঙ্গে ছিল। এখন টাকা এত বেশি তো শত্রুতাও বেশি হবে না সাহেব? আমাদের মহাবালেশ্বর, ওয়াই, পুনে, সাতারা, যেখানে যেখানে বসন্তদার লেনদেন ছিল ওখানে আমার লোক পাঠিয়েছি স্যার, কিন্তু কেউ সুপারি টুপারি দেয়নি স্যার। মনে হচ্ছে বাইরের কারো হাত আছে স্যার। আরে এটা তো আমরা প্রথম থেকেই জানি। আমার তো ব্যাস এটা জানার দরকার যে বাইরের কোন হাত এখানের কোন হাতের সঙ্গে মিলেছিল। স্যার, এই ফায়ারিং টার্নিং এই প্রথম হলো মহাবালেশ্বরে। এরকম ঝামেলা আগে হয়নি আমাদের এলাকায় স্যার। আমার তো মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে। কান মাটিতে লাগিয়ে রাখবি। আপনার বলার দরকার নেই স্যার, কিন্তু স্যার আপনি বলছিলেন গাড়ির রেজিস্ট্রেশন মুম্বাইয়ের। হ্যাঁ, আরে আমরা ওই হোয়াইট অ্যাম্বাসাডারটার ব্যাপারে মুম্বাই পুলিশকে জানিয়েছি না? হ্যাঁ স্যার। আমার তো এই লাফড়া মুম্বাইয়েরই মনে হচ্ছে, কিন্তু মুম্বাই মহাবালেশ্বরের মতো ছোট জায়গা নয়। খড়ের গাদায় সূঁচ খুঁজতে হবে। পিকচার পোস্টকার্ডের মতো সুন্দর মহাবালেশ্বরের ক্রাইম হিস্ট্রিতে খুব কমই আছে যেখানে ফায়ারিং এ মার্ডার হয়েছে। সমস্ত অর্ধেক অসম্পূর্ণ প্রমাণ মুম্বাইয়ের দিকে ইশারা করছিল। সম্পূর্ণ সম্ভাবনা মনে হচ্ছিল যে বসন্ত সাবনিসকে মারার সুপারি মুম্বাইতেই হয়তো দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে সুপারি কে দিয়েছিল এবং কেন, আর সেটা তখনই জানা সম্ভব যখন শুটার ধরা পড়বে। কিন্তু শুটারের সম্বন্ধে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি, কিন্তু অনুমান করা হচ্ছিল যে সে হয়তো মুম্বাইয়েরই লোক হবে। স্যার, এই যে মহাবালেশ্বরের শুট আউট কেস ছিল, কিছু জানা গেল? স্যার, বসন্ত দাদার বউ কোচিং ক্লাস চালান, গীতা কোচিং ক্লাস। ওনার সমস্ত ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, কোনো খবর নেই। সুপারির কোনো খবর নেই স্যার। হয়তো কোনো সুপারি দেওয়াই হয়নি, তাহলে খোঁজ পাবে কি করে? স্যার, এই খুনে কোনো পার্সোনাল অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা শুধু মামুলি চুরির কেস হতে পারে না। লুট করার পর একজন নিরস্ত মানুষকে মারা, এটা কি মানে হতে পারে? স্যার, কোনো সাইকো তো হতে পারে। 3টে লোক ছিল, 3জনই যদি সাইকো হতো তাহলে এই প্ল্যানটা তো ফুল প্রুফ হতো না, এভাবে লুটপাট করতো না। স্যার, এই লুটপাট হয়তো আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য হয়েছে। কাউরে কেসটা বন্ধ করো না, লেগে থাকো, কোনো না কোনো ক্লু অবশ্যই পাবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই ঘটনার প্রায় 1 মাস কেটে গিয়েছিল, কিন্তু এই কেসে এখনো কোনো প্রোগ্রেস হয়নি। সময় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই মনে হচ্ছিল যে এটা একটা চুরির কেস ছিল যেখানে ফায়ারিং অ্যাক্সিডেন্টলি হয়েছিল। হয়তো এটা প্রি প্ল্যান্ড সুপারি কিলিং ছিল না। সবিতা আগের মতোই প্লে জোন ম্যানেজ করতে লাগলো, আর তার এক্স হাজবেন্ড দীনেশ এবার শান্তিতে দিন কাটাতে লাগলো। সে সবসময় এটাই ভাবতো যে বসন্ত সবিতাকে উস্কাতো আর ওর সাথে সবিতার সম্পর্ক ছিল। কিন্তু এখন বসন্ত এই পৃথিবীতে নেই। এখন প্রশ্ন হলো যে বসন্তের মৃত্যুর রহস্য কি রহস্যই রয়ে যাবে? আমি তো বুঝতে পারিনি, মারলাম, দেখলাম চলে বললাম না তো রানীটা নিতে হবে আর তুই শুনবি। হ্যাঁ, নিয়ে যান। ওকে। কি ব্যাপার দিনেশ, খুব খুশি দেখাচ্ছে? আরে মাথার ওপরের বোঝা হালকা হয়ে গেছে বুঝলে, এখন আর ঘ্যান ঘ্যান করে না সালি। পুলিশ যতই মাথা করে মরুক, পুরো মহাবালেশ্বর খুঁড়ে ফেলুক, আমাদেরকে টাচ করতে পারবে না। আমরা কিছু করেছি নাকি? যা কিছু হয়েছে ভগবানের ইচ্ছেতে হয়েছে। শ্রীকান্ত ভাই, সত্যি বলছি, ওই লোকগুলোকে যেন ভগবান পাঠিয়েছিল।
এই বসন্তবাবু আছেন না, সেও কম বড় চ্যাপ্টার নয়। তুই জানিস, নিজের বউকে ওখানে বম্বেতে বসিয়ে রেখেছে, আর এখানে এসে আমার বউয়ের সাথে মস্তি করছে সালা। আরে ও আরো 4টে লোকের বউকে সামলাতে পারবে, হজমও করতে পারবে। তুই ওর কিচ্ছু করতে পারবি না রে ভাই। পয়সাতে অনেক ক্ষমতা রে ভাই। টাকা কি ও স্বর্গে নিয়ে যাবে নাকি? নরকে পচবে শালা। আমার জীবন নষ্ট করেছে তো, দেখে নিস একদিন ওরও নম্বর আসবে, আর ও এমন কুকুরের মতো মরবে যে পুরো মহাবালেশ্বর মনে রাখবে ওকে। এই দিনেশ, তুই বসন্তবাবুকে মেরে ফেলার কথা ভাবছিস না তো? এতটা হিম্মত যদি আমার থাকতো না, তাহলে তো কবেই মেরে ফেলতাম শালাকে। এই শ্রীকান্ত, তুই কিছু এটা করতে পারবি না? কি যে বলিস তুই, আমি কোনো গ্যাংস্টারের ভাই মনে হচ্ছে? কিন্তু তোর তো অনেক লোকজনের সাথে চেনাশোনা আছে, দেখ না যদি কাউকে সুপারি দিতে পারিস, একবার চেষ্টা কর না। শালা, আমার যদি পরিচিত থাকতো তাহলে ট্যুরিস্টদের গাড়ি চালাতাম আমি। চল, আমি বেরোচ্ছি এখন, পুনরায় একটা ভাড়া যেতে হবে। নিজেকে সামলা তুই। হ্যাঁ, ফিরে এসে দেখা করছি, কেমন? কোথায় যাবেন বলুন? ইয়ার গাড়ি খারাপ হয়ে গেছে, সামনের ধাবাটা অবধি ছেড়ে দাও না আমাদের। 500 টাকা লাগবে ভাই। কি যে বলো না ইয়ার। আরে ভাই, খালি গাড়ি যাচ্ছে, তাও এত রাতে, একটু তো দয়া কর। আরে আমার তো ট্যুরিস্ট গাড়ি, দিন হোক বা রাত আমার মিটার সবসময় ডাউনই থাকে। রাজি থাকো তো বলো, না তো আমি যাচ্ছি। আমি চলে ঠিক যাচ্ছি। আছে ভাই, চল চল। চল এসো। এই শোনো, গাড়ি গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকো, ঠিক আছে? আমরা আছে, ধাবা স্যার। থেকে আসছি। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। চল রে। মাল ঠিকঠাক রেখেছিস তো? একদম ঝাক্কাস করে রেখে দিয়েছি, টেনশন নিস না। কখনো কখনো আটকে যাস শালা, মনে হয় অয়েলিং টয়েলিং করাতে হবে। আরে পাগল, অয়েলিং তোর মাথার করাতে হবে, পুরো মাখনের মতো চলে, তুই চালাতে পারিস না। এদিকে দে। আরে বাহ, আর এইটা আছে না, এটাকে লক করে রাখবি। আচ্ছা এই ভাই, সামনে থেকে লেফট নে, ওই যে ধাবাটা দেখা যাচ্ছে, ওখানটা গাড়ি থামা। হ্যাঁ হ্যাঁ এখানে। আরে বাবা, খুব জোরে খিদে পেয়েছে, চল ভাই। দাদা, আপনারা কোনো গ্যাং ট্যাংয়ে আছেন? স্কুল টিচার, টাকা পেয়ে গেছিস না? চল কেটে পড় এখান থেকে। এই চল ফোট এখান থেকে। আরে এই ছোটুটা আবার কোথায় গেল? এই শ্রীকান্ত, তুই কিছু এটা করতে পারবি না? কি যে বলিস তুই, আমি কোনো গ্যাংস্টারের ভাইটাই নাকি? কিন্তু তোর তো অনেক লোকজনের সাথে চেনাশোনা আছে, দেখ না যদি কাউকে সুপারি দিতে পারিস, একবার চেষ্টা কর না। আমার জন্য একটা গোটা মুরগি আর গরম গরম রুটি নিয়ে যা। যা ছুটে যা, দৌড়ে আয়। আরে জলের গ্লাস চল ঢেলে দে। দাদা, একটা কাজ ছিল। আবে কি কাজ আছে? মহাবালেশ্বর একটা কাজ আছে। মহাবলেশ্বরে কাজটা কি? দাদা, একটা লোককে দুনিয়া থেকে তুলতে হবে। হ্যাঁ শ্রীকান্ত, বল, তোর পুনার ভাড়া হয়ে গেল তো তাড়াতাড়ি? হ্যাঁ হয়ে গেছে ভাই। শোন, আমি আসবার সময় 3 জনকে পেয়েছি রাস্তায়, যারা তোর কাজ করে দিতে পারবে। কোন কাজটা বলতো? তোর রাস্তার কাঁটা উপড়ে ফেলতে পারে। এরা 3 জন সুপারি নিয়ে লোকজনকে মেরে ফেলতে পারে। কি বলছিস তুই? তুই তো দারুণ খবর দিলি শ্রীকান্ত। আচ্ছা বল, খরচ কত হবে এতে? ওরা জিজ্ঞেস করছে যে তোর কাছে দেওয়ার মতো কত টাকা আছে। আরে আমার কাছে আর কত টাকাই হবে, খুব বেশি হলেও
2-3 হাজার। ঠিক আছে চল দেখছি, আমি কথা বলে নিচ্ছি, কিন্তু তুই একবার ফাইনাল ভেবে নে, কাজ করাবি কি করাবি না। যদি ওরা এই টাকায় করতে রাজি হয় তাহলে আমি এক্ষুনি টাকা দিয়ে দেবো। আরে মাথা মোটা, মানুষ মারবো না মুরগি মারবো? সালা 1000 টাকা লাগে তো আমাদের মুরগির মাংস খেতে। 2000, আর সেটাও লোককে মারার জন্য। লাইফে এরকম চোখ আগে শুনিনি ভাই। দেখুন, ওর একটা ছোট সেলুন আছে, এর চেয়ে বেশি দিতে পারবে না ও। সেদের সাদা মানুষ ও। আরে কিন্তু আমরা তো ব্যাকা, মুম্বাইয়ের ড্রেনের জল খেয়ে বড় হয়েছি আমরা। যে আমাদের উল্লু বানাতে আসে না, তাদের এক হাত খুলে আরেক হাতে দিয়ে দিই আমরা, বুঝেছিস? না না, সত্যি একটা লোককে মারতে হবে আপনাদের। তাহলে ওকে বল 2 লাখ টাকা আনতে। 2 লাখ? আরে শ্রীকান্ত, এত টাকা যদি আমার কাছে থাকতো তাহলে সবিতা এতদিনে সেই টাকা নিংড়ে নিত নাকি? তাহলে কি বলবো, এদের ক্যান্সেল করে দেবো? আরে না না, ক্যান্সেল না। দেখ, ওদের বল যে আমি খুব বেশি হলেও 25,000 দিতে পারবো। অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিলাম টাকাটা। ঠিক আছে, আমি একটু বলে দেখি। এই সবজি কিনতে এসেছিস নাকি? 2 লাখ মানে 2 লাখ, নইলে রাস্তা দেখ, বুঝলি? দাদা করে দাও না দাদা। চল, ফ্রিতে মেরে দিচ্ছি। তোকে মারবো মারবো, চল বেরো এখান থেকে। ভাই আরে করি না, চলো। 25-এ পুরো সুপারি। পাগল হয়ে গেছিস নাকি? কেউ শুনলে আমাদের মুখে থুতু দেবে। কেউ শুনলে তবেই তো। একটু ভাবো, 25,000 টাকায় আমাদের গোয়ার পুরো খরচা উঠে আসবে, কি বলো? হ্যাঁ ভাই, ফুল টু উসুল। শালা আমাদের ভাগ্যে লেখা ছিল এটা, না হলে ভাবো এত তাড়াতাড়ি সুপারি আমরা কখনো পেয়েছিলাম আদৌ? করেই ফেলি তাহলে। আরে করে ফেলি না ভাই। হ্যাঁ বলে দাও। বলে দে। কথায় কথায় খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে দীনেশ তার ট্যুরিস্ট গাড়ি চালক বন্ধু শ্রীকান্তকে বলেছিল যে সে বসন্তকে মেরে ফেলতে চায়, যে ওর এক্স ওয়াইফ সবিতার সাথে গলায় গলা মেলাচ্ছে। ওই রাতেই কাকতালীয়ভাবে একটা ঘটনা ঘটে। শ্রীকান্তর 3 জন সুপারি কিলারের সঙ্গে দেখা হয়ে যায়, যারা গোয়ার দিকে যাচ্ছিল কিছুদিন লুকোতে আর ফুর্তি করার জন্যে। খুব ক্যাজুয়ালভাবেই কথায় কথায় একটা চুক্তি পাকা হলো, প্ল্যান হলো, আর সেই প্ল্যানটা সফলও করা হলো। আবে, এ তো হার সমেত খেয়ে নিল রে। খুব মজা পেয়েছি ভাই। আরে কখন আসবে ও? চলে আসবে এক্ষুনি, আমি ফোন করেছিলাম তো। ও, এসে গেছে ও। এসে গেছে সালা। দিনেশ, এই সেই 3 জন লোক। আবে মুখ কি দেখছিস? টাকা বার কর। সুপারি কার জন্য? ওই এখান থেকে কিছুটা দূরে একটা বাজার পড়বে, সেখানে ওর একটা প্লে জোন আছে। ওখানেই থাকে নাকি? হ্যাঁ, ওখানেই থাকে, এখনো আছে আমার বউয়ের সাথে। বউকেও টপকাতে হবে? না না, সবিতাকে কিছু করবেন না আপনারা। আরে করবো না কিছু, চল রে। দাদা ভাই, কাজ এমন করবেন দেখবেন যেন আমি না ফাঁসি। এই শালা, এখন তুই আমাদের কি আমাদের কাজ করে শেখাবি? হ্যাঁ শালা, তোদের উপর প্র্যাকটিস করি। হ্যাঁ বল বল বল। দাদা, ও এমনি বলে দিয়েছে ভুল করে। আরে চল রে। ওকে বোঝা। চল একদম চুপ, একদম কে তোমরা? এই আছে। বাঁধোকে বাঁধ। কত গয়না! তোমরা যা চেয়েছিলে তা তো পেয়ে গেছে, তাই না? এবার আমি ছেড়ে দাও। আজ তো মজা হয়ে গেল। এ শালা, 3-4 লাখ ক্যাশ আর এত গয়না, আর তার উপরে 25,000 টাকাটাও পেয়ে গেছি আমরা। আরে ভাই, আগের বারে মুম্বাইতে যে চুরি করেছিলাম না, ওর থেকেও বেশি টাকা। হ্যাঁ ভাই, এখন তো সারা 2 মাস গোয়া থেকে নড়বই না। হ্যাঁ, মদ, মাছ আর মস্তিও। দাদা, এত নাচন কদন করিস না, আবার দেখিস মাছ খেতে খেতে পুলিশের জালে না ধরা পড়ে যাস। তুই সত্যিই বলছিস রে দিনেশ? তোর নাম আসার কোনো চান্সই নেই। আরে সন্দেহের তীর তো সবসময় সবিতার দিকেই থাকবে। আরে ভাই, ওরা 3 জনেই কিন্তু দারুণ, জানিস?
ওকে না মেরে চেয়ারের সাথে বেঁধে রেখেছিল পাশের ঘরে। আর পুলিশ সবিতার ওপর চিলের মতো নজর রেখেছে এখন। আরে আমার থেকে পয়সা চাওয়া তো দূর, চোখের দিকে তাকাতেও পারে না সালি। আরে ভাই, তিনজন কন্ট্রাক্ট কিলার নিজেদের ডেরায় লুকিয়ে লুটে আনা টাকা নিয়ে ফুর্তি করছিল। সুপারি দেওয়া দুজন নিজেদের সাফল্যে মাতোয়ারা হয়েছিল। এই পাঁচজনেরই মনে হচ্ছিল যে সৌভাগ্য শুধু ওদের কাছে আসেইনি, বরং আছড়ে পড়েছে। এই কেস দীর্ঘ সময় ধরে ফাইলে বন্ধ ছিল, কিন্তু বন্ধ অবস্থাতেও এই কেস একটু একটু করে শ্বাস নিচ্ছিল, ভাগ্যকে ইঙ্গিত দিচ্ছিল। নিষ্পত্তি না হওয়াটাকে কিছুতেই মানতে পারছিল না। আমরা বেশ কিছু কেসে দেখেছি যে সম্ভাবনা অর্থাৎ চান্স ক্রাইম ডিটেকশনে দেবদূতের মতো কাজ করে। হঠাৎ করে কোথা থেকে যেন সূত্রের পর সূত্র আসতে থাকে। স্যার, ইরফান খোঁচড় এসছে। ডাকো ওকে। তাহলে চিকেলবাড়ি ঘাটকোপাড়ের তিনজন, খবরটা পাকা তো? 100% পাকা খবর স্যার। খোচরের ব্যাপারে খবর দিচ্ছি আপনাকে। তার মানে? স্যার ওই তিনজনের মধ্যে একজন রফিক খোচর স্যার, চেনেন আপনি ওকে? রফিক? ওই শালে বিক্রলির রফিক? হ্যাঁ সাহেব, আমি শুনেছি রফিক আউট অফ লাইন গেছে। ও একজন ওসমান আর রাজেশের সাথে মিলে একটা গ্যাং তৈরি করেছে। বল বল, তারপর বল। স্যার কাঞ্জুমাল রেলওয়ে স্টেশনের পাশে একটা জুয়েলারির দোকান আছে, ওটাকে লোটার পুরো ফিল্ডিং করে রেখেছে ওরা। কবে করবে কাজটা ওরা? আজ সন্ধ্যাবেলায় স্যার, যখন পুরো স্টেশন ভিড়ে একেবারে ভর্তি থাকবে। ফসলে তুলে নিয়ে ওদের। ওকে স্যার। আর কিছু? অক্টোবরে থানেতে যে জুয়েলারির দোকানটা লোটা হয়েছিল, মহাবীর জুয়েলার্স। হ্যাঁ সাহেব, এরা তিনজনই লুটেছিল আর ওখান থেকে গোয়া পালিয়ে গেছিল। ভেরি গুড ইরফান। ফসলে টিম রেডি করো। দেখ, আমি গাড়ি নিয়ে সিগন্যালে দাঁড়াবো, তোরা ফট করে গাড়িতে উঠে পড়বি। ঠিক আছে, আমরা মাল নিয়ে পাবলিকের মধ্যে মিশে যাব আর ওখান থেকে ভান্ডু পৌঁছে যাব। ঠিকঠাক? একদম একদম ঠিকঠাক ভাই। আর একটা কথা খেয়াল রাখবি, পাবলিকের ভিড়ে বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই। তুমি টেনশন নিও না। ওই বাড়িটা স্যার। ফসলে ওদিক দিয়ে যাও। ওকে স্যার। আবে কে রে বে বাইরে? কাউকে ডেকেছিলিস নাকি? চাওয়ালা হবে হয়তো, ওই সকালে টাকাটা হয়তো নিতে এসেছে এখন। আমি দিচ্ছি শালাকে কানে। এই নে এটা দে। কিরে, চায়ের বাড়ি চলছে? হ্যাঁ, পালাবি? চল 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 চল। চলো আমাকে। গত 3 মাসে যেখানে যেখানে ডাকাতি করেছিস সব বল বল। আর তুই শালা রফিক দুমুখো সাপ, একদিকে তো আমাদের হয়ে কাজ করিস আর অন্যদিকে জুয়েলারি স্টোরসে ডাকাতি করিস। বল। স্যার টাকা সলিড দরকার ছিল স্যার, সেই জন্য প্রথম কাজের প্ল্যান করেছিলাম। এর আগে কিচ্ছু করিনি, সত্যি বলছি স্যার। জানি না এই প্ল্যানটা কি করে লিক হয়ে গেল। তোদের বাপ আমরা বুঝেছিস, যেমন তোদের পুষেছি তেমন তোদের মতো 36 জনকে পকেটে রাখি আমি। অক্টোবরে থানেতে মহাবীর জুয়েলার্সে ডাকাতি করেছিলিস কিনা? না স্যার, না 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 করিসনি? হ্যাঁ স্যার, লুট করেছিলাম। মালগুলো কোথায়? গোয়ার একটা দোকানে বিক্রি করেছিলাম স্যার। ওখানে কি করে গেলি তুই? ওখানে কে আছে তোর? স্যার, আমরা তিনজন থানে স্টেশন থেকে গাড়ি চুরি করেছিলাম, অ্যাম্বাসেডর, আর ওটাতেই গোয়া গেছিলাম আমরা। গাড়ি কোথায়? স্যার,
স্যার আপনার মনে আছে 3 মাস আগে মহাবালেশ্বর একটা কেস হয়েছিল যেটাতে একটা সাদা অ্যাম্বাসেডারের উল্লেখ ছিল? ওই প্লেজনের মার্ডার কেসটা? একদম স্যার, তাতে একজন মহিলার সাক্ষী ছিল যার শুধু MA02 মনে ছিল। তাতে আরো 3 জন লোক যুক্ত ছিল। ওই 3 জন ওই সময় গোয়া যাচ্ছিল, তাই না? মহাবালেশ্বর গোয়ার রাস্তাতেই পড়ে। অনেক হয়েছে, স্যার, আর না, স্যার, আর মারবেন না। ব্যাস, স্যার, ওই যে মহাবলেশ্বরের প্লে জোনের মালিক ছিলেন, ওনাকে আমরাই মেরেছিলাম স্যার, আর সব লুটও করেছিলাম। এ দেখ এত টাকা, কম করে 3-4 লাখ টাকাতে হবেই হবে। এই প্লেজন তো জুয়েলারি স্টোর্স নয়, তাই না? তাহলে ওখানে গিয়েছিলিস কেন? আগে থেকে প্ল্যান করেছিলি? প্ল্যানিংটা কপাল করেছিল, আমাদের ওই প্লে জোনের সাথে আর ওর মালিকের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মেরে দিলি ওকে এমনি টাইম পাসের জন্য? হ্যাঁ না স্যার, সুপারি পেয়েছিলাম স্যার। সুপারি? আমাদের গাড়ি রাস্তাতে খারাপ হয়ে গেছিল স্যার, আর তখনই একটা ট্যুরিস্ট গাড়িকে আমরা লিফট হিসেবে নিই। সেই একটা লোকের সঙ্গে আলাপ করিয়েছিল, ওই বলেছিল প্লে জোনের মালিককে খুন করতে হবে। এটাই সত্যি স্যার। আরে ইন্সপেক্টর স্যার, বসন্তবাবু মার্ডার কেসে আমার উপর সন্দেহ করা কবে ছাড়বে? আজ সকালেই ছেড়েছি, ব্যস্ত তোকে ধরতে এসেছি কেস ক্লোজ করার জন্য। কিন্তু স্যার, কিন্তু স্যার শুনুন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আপনি, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার। আরে চল ভেতরে। শ্রীকান্ত, এই পুলিশ সবকিছু জানতে পারলো কি করে? আরে ওই 3 জন সুপারি নেওয়া লোক ধরা পড়ে গেছে, আমাদের নাম বলে দিয়েছে ওরা। থ্যাংক ইউ স্যার। সবিতা দেবী, বসন্তবাবুর খুনিদের ধরা হয়েছে। এরা কারা ছিল স্যার? ভাড়ার হত্যাকারী, মুম্বাই থেকে এসেছিল। আপনার আগের স্বামী দিনের সুপারি দিয়েছিল। আপনি কখনো ভাবেননি না? ভাবিনি কখনো সাহেব, কিন্তু শুনে অবাকও হচ্ছি না সাহেব। দুর্বল মানুষ, জঘন্য স্বভাব। 3 জন গ্যাংস্টারের সঙ্গে হঠাৎ যোগাযোগের ঘটনাই একজন চালাক খুনের ষড়যন্ত্রীকে ধরতে সাহায্য করে। এই ষড়যন্ত্র একদম ফুলপ্রুফ ছিল। পুরো 2 মাস কেটে গেলেও ইনভেস্টিগেশন এক পাও এগোতে পারেনি। এই কেসের ফাইলের উপর হয়তো সারা জীবন ধুলো জমত যদি না ওই 3 জন ক্রিমিনাল আরও একটা অপরাধ করতে বেরোতো। কিন্তু ওই 3 জনই ছিল অভ্যেস আর পেশায় বিবশ। কিন্তু এইবার ভাগ্য তাদের আর সাহায্য করলো না, তারা পুলিশের হাতে ধরা পড়ল। আর ওখান থেকেই বাই চান্স বসন্ত সাবনিশ মার্ডার কেস উন্মোচিত হলো। অপরাধের জগৎ এমনই হয়, হয়তো লোকের মনে হতে পারে যে কিছু কেস ডিটেক্ট হয়ই না, কিন্তু সত্যিটা এটাই যে আজ নয়তো কাল আইন অপরাধীর দরজায় গিয়ে কড়া নাড়বেই। অপরাধের শাস্তি যখনই হোক না কেন সেটা ভোগ করতেই হবে, কেননা ক্রাইম নেভার পেজ। আপনাদের সাথে আবার দেখা হবে